Hello students, welcome to my Live Guru Nigam View channel. Live Guru Nigam View চ্যানেলটি প্রেজেন্স করছে টাইপস অফ রিসার্চ। এখানে মূলত বেসিক, অ্যাপ্লাইড অ্যান্ড অ্যাকশন রিসার্চ ইন এডুকেশন নিয়ে আলোচনা করা হবে। নেভার স্টপ লার্নিং বিকজ লাইফ নেভার স্টপস টিচিং। তো চলো আলোচনা শুরু করে দিই। প্রথমে দেখো টাইপস অফ এডুকেশনাল রিসার্চ নিয়ে আমরা আলোচনা করব আজকে। তো প্রথমে দেখো এডুকেশনাল রিসার্চ শিক্ষা সম্পর্কে নতুন জ্ঞান অর্জনে বা শিক্ষা সংক্রান্ত সমস্যা সমাধানে যে গবেষণা দ্বারা করা হয় তাই হলো শিক্ষামূলক গবেষণা। শিক্ষা গবেষণা শিক্ষা সংক্রান্ত নানা বিষয়ে জ্ঞানার্জনের প্রক্রিয়া বিশেষ। এই প্রক্রিয়াটি ধারাবাহিক এবং যুক্তিভিত্তিক, যার সাহায্যে বর্তমান শিক্ষা সংক্রান্ত জ্ঞানকে যাচাই করা যায় এবং নতুন জ্ঞান যুক্ত করা যায়। শিক্ষা গবেষণায় বৈজ্ঞানিক গবেষণার মূল শর্ত মেনে নিয়ে নিয়ন্ত্রিত পর্যবেক্ষণের মধ্য দিয়ে এই দুই বা ততোধিক পরিবর্তনশীল ধারণা বা চলকের মধ্যে সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করা হয়। আমাদের আলোচনার বিষয় শিক্ষামূলক গবেষণার প্রকারভেদ। শিক্ষামূলক গবেষণার প্রকারভেদ দেখো, শিক্ষামূলক গবেষণাকে কয় ভাগ করা যায়? এডুকেশনাল রিসার্চকে মূলত তিন ভাগে ভাগ করা যায়। প্রথমে হচ্ছে কি বেসিক রিসার্চ বা মৌলিক গবেষণা, তারপর হচ্ছে কি তোমার অ্যাপ্লাইড রিসার্চ বা ফলিত গবেষণা এবং কর্ম গবেষণা। বেসিক রিসার্চ বা মৌলিক গবেষণা শিক্ষামূলক গবেষণার এক অভিনব প্রকাশ হলো মৌলিক গবেষণা। মূলত জ্ঞান অর্জনের উদ্দেশ্যে এই গবেষণা পরিচালিত। অনেকে এই গবেষণাকে শুদ্ধ গবেষণাও বলে। শিক্ষার ক্ষেত্রে প্রেরণা, শক্তিদায়ক উদ্দীপক, ধারণা গঠন, শিখন এবং শিক্ষণের উপর গবেষণা মৌলিক গবেষণার অন্তর্ভুক্ত বিষয়। এছাড়াও শিক্ষার্থীর জীবন বিকাশের স্তর, শিক্ষায় বংশগতি পরিবেশের ভূমিকা, শিক্ষায় মূল্যবোধ, শিখনে সক্রিয়তার ভূমিকা, শিক্ষার পাঠ্যক্রম, শিক্ষার লক্ষ্য, শিক্ষায় শিক্ষকের ভূমিকা, শিক্ষায় শৃঙ্খলা, বিদ্যালয়ের সাথে পরিবারের ভূমিকা এবং মানব জীবনের লক্ষ্য প্রভৃতি মৌলিক গবেষণার অন্তর্ভুক্ত বিষয়। তো এই এখন কি মৌলিক গবেষণার সংজ্ঞা। তো মৌলিক গবেষণার সংজ্ঞা প্রসঙ্গে বিভিন্ন পণ্ডিত ব্যক্তি বিভিন্ন রকম মতামত উল্লেখ করেছেন। যেমন C.R. কোঠারি এন্ড গৌরব গার্গ, তিনি বলেছেন গ্যাদারিং নলেজ ফর নলেজের স্যাক ইজ টার্ম ফান্ডামেন্টাল রিসার্চ। অর্থাৎ জ্ঞানের জন্য জ্ঞানের অধ্যয়ন হলো মৌলিক গবেষণা। এরপরে কি J.W. পেফার, তিনি বলেন বেসিক রিসার্চ ডিলস উইথ দ্য থিওরিটিক্যাল প্রবলেম অ্যারাইজিং ইন বেসিক ডিসিপ্লিন। অর্থাৎ মৌলিক গবেষণা তাত্ত্বিক সমস্যা থেকে উদ্ভূত একটি বিষয়। সুতরাং এক কথায় আমরা বলতে পারি মৌলিক গবেষণা উল্লিখিত শিক্ষামূলক বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে বুদ্ধিবৃত্তিকে চিত্তাকর্ষক ও সাধারণ সূত্র গঠন করা, যা তাত্ত্বিক সমস্যা সমাধানে সাহায্য করে থাকে। এখন আমরা জানব যে মৌলিক গবেষণার বৈশিষ্ট্য। মৌলিক গবেষণাকে আমরা সহজভাবে বুঝতে পারি যদি আমরা এর বৈশিষ্ট্যগুলিকে আলোচনা করে থাকি। তো প্রথম যেটা বৈশিষ্ট্য, অ্যানালিটিক ইন নেচার, অর্থাৎ বিশ্লেষণমূলক প্রকৃতি। মৌলিক গবেষণাকে আমরা দেখতে পাই এই গবেষণায় কোনো একটা বিষয়কে বিশ্লেষণ করা হয়, তার ভালো মন্দ দিককে তুলে ধরা হয়, এর জন্য এই গবেষণাকে বলা হচ্ছে বিশ্লেষণমূলক। তারপর কি থিওরাইজিং কনসেপ্ট। মৌলিক গবেষণার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ধারণাকে তত্ত্বসম্মত করা। এখানে কোনো একটি তত্ত্বকে কি করা হয়, তার ধারণা সম্পর্কে প্রকাশ করা হয়। তারপর এক্সপেনশন অফ নলেজ, অর্থাৎ জ্ঞানের বিস্তৃতি। মৌলিক গবেষণার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো জ্ঞানের বিস্তৃতি ঘটানো। এখানে কোনোটা বিষয়কে আমরা আমাদের জ্ঞানকে বিস্তৃত করতে পারি। সায়েন্টিফিক রিসার্চ বা বিজ্ঞানসম্মত গবেষণা। মৌলিক গবেষণার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি একটি বিজ্ঞানসম্মত গবেষণা। এখানে বিষয়বস্তুকে বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করা হয়, তার ফলাফলকে বিশ্লেষণ করা হয়। ফলিত গবেষণা বা অ্যাপ্লাইড রিসার্চ, সাধারণত যে গবেষণা বাস্তব কোনো সমস্যার সমাধান বা কোনো নির্দিষ্ট কর্মসূচি প্রণয়ন বা
তার বাস্তবায়নের উদ্দেশ্যে পরিচালিত হয় তাকে ফলিত গবেষণা বলে। শিক্ষণ ও শিখনে বিভিন্ন পদ্ধতির কার্যকারিতা, পাঠ্যপুস্তকের ব্যবহার, দৈনন্দিন জীবনে অভিক্ষার ব্যবহার, অভিভাবকদের সহযোগিতা, পরীক্ষা সংস্কার, পরিকাঠামোর সুযোগ প্রভৃতি বিষয় এই গবেষণার অন্তর্ভুক্ত। ফলিত গবেষণার সংজ্ঞা, ডেফিনিশন অফ অ্যাপ্লাইড রিসার্চ। ফলিত গবেষণার উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে ম্যাশন অ্যান্ড ব্রাম্বেল একটা কথা বলেছেন, দ্য মেজর purpose of applied research is to answer practical and useful questions about policies, programs, projects, procedures or organizations. অর্থাৎ ফলিত গবেষণার প্রধান উদ্দেশ্য হল নীতি, কর্মসূচি প্রকাশ, কার্যপ্রণালী বা সংগঠন সম্পর্কে বাস্তব এবং উপযোগী প্রশ্নের যথাযথ উত্তর দেয়া। আবার বেইলি বলেন, applied research is a research with findings that can be applied to solve social problems of immediate concern. অর্থাৎ কোনো সামাজিক গবেষণা সমাধানে প্রয়োগ করা যেতে পারে এবং ফলাফল সম্পৃক্ত যে গবেষণা তাকেই ফলিত গবেষণা বলে। এবার ফলিত গবেষণার বৈশিষ্ট্য, রিলিজ অন এম্পিরিক্যাল এভিডেন্স। ফলিত গবেষণায় কি হয়, পরীক্ষামূলক জ্ঞানের উপর চর্চা করা হয়। এটি তোমার ফলিত গবেষণার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারপরে কি, সিনথেটিক ইন নেচার, অর্থাৎ এখানে বিভিন্ন রকম শাখার জ্ঞানকে সমন্বয় ঘটানো হয়। তারপর রিডাকশন অফ সোশ্যাল প্রবলেমস, ফলিত গবেষণা কি করে, সামাজিক অনেক সমস্যার কি বলে দিন দিন বিভিন্ন সমস্যার সমাধান করে সমস্যার পরিমাণকে কমিয়ে নিয়ে আসে। তারপর অ্যাকশন ওরিয়েন্টেড, ফলিত গবেষণা হচ্ছে কর্মকেন্দ্রিক গবেষণা, এখানে কর্মের উপরে গুরুত্ব দেওয়া হয়। সক্রিয় গবেষণা বা অ্যাকশন রিসার্চ, শিক্ষাক্ষেত্রে কোনো একটি অবস্থার বা পরিস্থিতির পরিবর্তনের যাচাইকরণের দরুন যে গবেষণা করা হয় তাই হলো সক্রিয় গবেষণা। অনেক শিক্ষাবিদ শিক্ষাক্ষেত্রে সক্রিয় গবেষণাকে অংশগ্রহণমূলক গবেষণা, যৌথ অনুসন্ধানমূলক গবেষণা, শ্রেণীকক্ষ গবেষণা, গঠনমূলক কার্যকরী গবেষণা প্রভৃতি নামে অভিহিত করেছেন। সক্রিয় গবেষণার সংজ্ঞা, ডেফিনিশনস অফ অ্যাকশন রিসার্চ। সক্রিয় গবেষণার সংজ্ঞা দিতে গিয়ে জন ডব্লিউ বেস্ট বলেছেন, অ্যাকশন রিসার্চ ইজ ফোকাসড অন ইমিডিয়েট অ্যাপ্লিকেশন, নট অন ডেভেলপমেন্ট অফ থিওরি। ইট হ্যাজ প্লেসড ইটস এমফিসিস অন রিয়েল প্রবলেমস হিয়ার নাও ইন লোকাল সেটিং। অর্থাৎ তোমার কার্যকরী গবেষণা বা সক্রিয় গবেষণা সবসময় কি তৎক্ষণাৎ সমাধানের উপর গুরুত্ব দেয়, তৎক্ষণাৎ প্রয়োগের উপর গুরুত্ব দেয়, এখানে তত্ত্বের উপর গুরুত্ব দেওয়া হয় না। এটি মূলত স্থানীয় সাময়িক সমস্যা সমাধান করার ক্ষেত্রে কার্যকরী করা হয়। এরপরে কি যোগেশ সিং, তিনি বলেন, অ্যাকশন রিসার্চ ইজ এ মেথড ফর ইমপ্রুভিং অ্যান্ড মডিফাইং দ্য ওয়ার্কিং সিস্টেম অফ এ ক্লাসরুম ইন স্কুল। অর্থাৎ সক্রিয় গবেষণা হলো এমন একটি পদ্ধতি যা দ্বারা বিদ্যালয়ের শ্রেণীকক্ষ কর্ম ব্যবস্থার পরিবর্তন সাধন করা যায়। সুতরাং আমরা এক কথায় বলতে পারি, শিক্ষাক্ষেত্রে সক্রিয় গবেষণা হলো শিক্ষা প্রক্রিয়ার সাথে যুক্ত শিক্ষকগণ তাদের কাজ এবং সিদ্ধান্তসমূহ বিজ্ঞানসম্মতভাবে অধ্যয়ন করার জন্য যে গবেষণা পদ্ধতি প্রয়োগ করেন এবং তার ফলাফলসমূহ গবেষণার দৃষ্টিভঙ্গিতে প্রকাশ করেন, তাই হলো সক্রিয় গবেষণা। এবার এই সক্রিয় গবেষণাকে আমরা আরো সহজভাবে বুঝে নিতে পারবো যদি আমরা এর বৈশিষ্ট্যগুলোকে আলোচনা করি। তাহলে কি দেখো, কি ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকশন রিসার্চ, এ প্র্যাকটিক্যাল ফোকাস। সক্রিয় গবেষণায় কি করা হয়, বাস্তব জিনিসের উপর বা ব্যবহারিক জিনিসের উপর লক্ষ্য দেওয়া হয়। দ্য এডুকেটর রিসার্চ ওন প্র্যাকটিস, এখানে একজন শিক্ষক তার গবেষণার বিষয়ে চর্চাও করতে পারেন। তারপরে কি কোলাবোরেশন, এখানে কি সক্রিয় গবেষণা সহযোগিতামূলক পরিবেশে সম্পাদন করা হয়। ডাইনামিক প্রসেস, অর্থাৎ সক্রিয় গবেষণা একটি গতিশীল বিষয়।
এটা সবসময় স্থির থাকে না এর বিষয়সমূহ। তবে কি প্ল্যান অফ অ্যাকশন, সক্রিয় গবেষণার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে এখানে একটা কর্মের একটা পরিকল্পনা থাকে। তারপরে শেয়ারিং রিসার্চ, এবার সক্রিয় গবেষণার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এখানে কি এই গবেষণার বিষয়কে অপরের কাছে শেয়ার করা হয়। যাই হোক, তো 3 প্রকার গবেষণা নিয়ে আলোচনা করা হলো। এরপরে তো উপসংহার আমরা দেব, সেটা হচ্ছে কি শিক্ষাক্ষেত্রে গবেষণার প্রকারভেদ আলোচনা করে পরিশেষে বলা যায় মৌলিক গবেষণা যেখানে ভবিষ্যতের পথ প্রদর্শক, সেখানে ফলিত গবেষণা কোনো মৌলিক তত্ত্ব বা নীতি কিভাবে ব্যক্তি ও সমাজের কল্যাণে প্রয়োগ করা হয় তার প্রতি লক্ষ্য রাখে। আবার ফলিত গবেষণা পরিচালিত হয় বৃহৎ দলের উপর সার্বজনীনভাবে, যেখানে সক্রিয় গবেষণা পরিচালিত হয় তাৎক্ষণিকভাবে, তাও ছোট দলের উপর। তবে গবেষণার আলোচিত প্রকারভেদগুলি উদ্দেশ্য, প্রকৃতি ও কার্যকারিতার দিক দিয়ে প্রদর্শন করলেও তা যে সামগ্রিকভাবে মানব সভ্যতার গতিপথ নির্ণয়ে এবং জ্ঞান রাজ্যের সমৃদ্ধ সাধনে সাহায্য করে তা সর্বজন স্বীকৃত। পরের ভিডিওতে আবার দেখা হবে। চাই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। থ্যাংক ইউ।